ও মাই গড, ভিউটা একবার দেখুন। এত সুন্দর ভিউ পয়েন্ট, আর এখানে মহাদেব। তো দুর্গাপুজোর ছুটিতে আমি গিয়েছিলাম পোখরা। ভালো একটু গাইড বানানো যাক। এই ভিডিওটির মাধ্যমে আপনি সম্পূর্ণ গাইড পাবেন কাঠমান্ডু থেকে পোখরা কিভাবে আসবেন। আপনি যদি কাঠমান্ডু থেকে না আসেন, ডাইরেক্ট ইন্ডিয়া থেকে আসেন, তাহলেও আপনাকে আমি সম্পূর্ণ গাইড করতে চলেছি। পোখরা হলো নেপালের দ্বিতীয় বৃহত্তম ও সুন্দরতম শহর। এই ভিডিওতে আমি গাইড করতে চলেছি আপনাকে যে আপনি কাঠমান্ডু থেকে পোখরা কিভাবে আসবেন, কিভাবে নেবেন হোটেল, কত টাকা খরচা, অথবা আপনি যদি ইন্ডিয়া থেকেও আসেন তাহলে কিভাবে আসবেন, সেই সব সম্পূর্ণ গাইড করতে চলেছি আমি এই ভিডিওতে। প্রথমে বলে নিই কলকাতা থেকে আপনি কিভাবে আসবেন। হাওড়া নাম তো শুনেই থাকবেন। হাওড়া রেল স্টেশন ইন্ডিয়ার সবথেকে পুরনো আর সবথেকে বড় রেলওয়ে স্টেশন। এখানে দিনে প্রায় 10 লাখেরও বেশি মানুষ যাতায়াত করে। তো আপনি চলে আসবেন এই রেল স্টেশনে। হাওড়া থেকে প্রতিদিন ট্রেন আছে 3:45। ট্রেন নাম্বার 13-021 মিথিলা এক্সপ্রেস, যেটি একদম নেপাল আর ইন্ডিয়ার বর্ডারে এসে রক্সোল জংশনে এসে আপনাকে নামিয়ে দেবে। এই রক্সোলে এসে একটু সাবধানে পা বাড়াবেন, কারণ এখানে ঠক জোচ্চোর অনেক থাকে। এই ট্রেনে আপনার টিকিট প্রাইস পড়বে থার্ড এসিতে 941 টাকা, স্লিপারে 360 টাকা, সেকেন্ড এসিতে 1350 টাকা এবং জেনারেলে 210 টাকা। প্ল্যাটফর্ম থেকে বেরানোর মুখেই আপনি দেখতে পাবেন অনেক মানুষ যারা আপনাকে ডাকাডাকি করছে তাদের গাড়িতে চড়ার জন্য। তার মধ্যে টোটোওয়ালা, টাঙ্গাওয়ালা, রিক্সাওয়ালা। তাদের কোথায় ভুল করেও কান দেবেন না, আর মোটেও দেখাবেন না যে আপনি প্রথমবার আসছেন। এমন ভাব করবেন যেন আপনার এইসব নখদর্পণ। একদম স্টেশন থেকে বাইরে বেরিয়ে রাস্তা সাইডে চলে আসবেন। রাস্তা সাইডে এসেও আপনি অনেক টোটো, গাড়ি বা রিক্সা অনেক কিছুই দেখতে পাবেন। তার মধ্যে টাঙ্গাওয়ালাও থাকবে, যেগুলি ঘোড়ার গাড়ি। আপনার যদি টাঙ্গাতে চড়ার যদি শখ না থাকে, তাহলে আমি আপনাকে রেকমেন্ড করব আপনি রিক্সা নিন, রিক্সা বা টোটো নিন। টোটোতে আসার জন্য আপনার হয়তো কষ্ট পড়বে 150 টাকা থেকে 200 টাকার মধ্যে। যে জায়গাটি আপনি নামলেন সেই জায়গাটির নাম রক্সোল, আর যেই জায়গাটায় আপনি আসবেন সেই জায়গাটির নাম হলো বীরগঞ্জ, যেটা হলো নেপালে। এই রক্সোলের বর্ডার আপনি পেরিয়ে চলে আসবেন বীরগঞ্জে, যেটি নেপালে অবস্থিত। আর এই বীরগঞ্জে আপনি পাবেন বাস স্টেশন। আপনি যেই গাড়িতে চাপেন না কেন, প্রথমে জিজ্ঞাসা করে নেবেন যে এটা বাস স্টপ পর্যন্ত যাবে কিনা, বীরগঞ্জের বাস স্টপ পর্যন্ত আসবে কিনা। তো প্রথমেই জিজ্ঞাসা করে আগে বলে নেবেন যে আপনি নেপালি পয়সার কথা বলছেন না ইন্ডিয়ার পয়সার কথা বলছেন। আমাদের ইন্ডিয়ান কারেন্সি নেপালের কারেন্সিতে 100 টাকা 160 টাকা। যদি আপনি ইন্ডিয়ার 100 টাকা দেন, তাহলে এখানে নেপালের কারেন্সিতে সেটা 160 টাকা হবে। আর হ্যাঁ, বর্ডার পেরানোর জন্য সাধারণ মানুষের কোনো চার্জ লাগে না, যদি না আপনি বাইক বা প্রাইভেট কারে এসবে আসেন। প্রাইভেট কার বা বাইকে আসলে আপনাকে ভানসার অফিসে ভানসার কাটাতে হবে। ভানসারের মূল্য খুব বেশি না। আপনার ব্যবহারের ক্যামেরা, ল্যাপটপ বা মোবাইল এইসবের কোনো কিছুর জন্যই আপনার পয়সা দিতে হবে না। আমরা রেগুলার যাতায়াত করি, অনেক সময় দেখেছি আমরা এসব জিনিসের জন্য ওরা ঠগি করে আমাদের সাথে, ঠকিয়ে পয়সা নেয়। তো সেসব জিনিসগুলোর জন্য কোনো কিছুই পয়সা লাগে না। কোনো কিছু যদি আপনি যন্ত্রপাতি আনেন বা কোনো কিছু মেশিনারি জিনিস আনেন, তাহলে সেসব জিনিসে ভানসার কাটতে হবে। সেসব জিনিসে ভানসার কেটে তারপরে আপনি নেপালে এন্টার করতে পারবেন। চলে আসবেন বীরগঞ্জের বাস স্টেশনে। আর যদি কাঠমান্ডু আসতে চান, তাহলে কাঠমান্ডু আসার জন্য ডাইরেক্ট আপনার গাড়ির জন্য কস্ট পড়বে 10 থেকে 12,000 টাকা। এই প্রাইস সিজনে একটু উঠানামা করে। সিজন মানে হচ্ছে এই কালী পুজো বা দুর্গাপুজো, এই টাইমগুলোতে। বাকি নর্মাল টাইমে 8 থেকে 10,000 টাকার ভিতরেই গাড়ির প্রাইস হয়। তো সেখান থেকে ডাইরেক্টলি চলে আসবেন পোখরা। আপনি যদি কাঠমান্ডুতে থাকেন, কাঠমান্ডু থেকে চলে আসবেন নয়া বাস পার্ক বালাজু, অথবা কলঙ্কি বাস পার্কেও আসতে পারেন। এই কলঙ্কি থেকে ডাইরেক্ট পোখরার বাস পাওয়া যায়, আর বালাজু থেকেও ডাইরেক্ট পোখরার বাস পাওয়া যায়। বীরগঞ্জ থেকে পোখরা পর্যন্ত বাসে যদি আসেন, বাসের টিকিট প্রাইস পড়বে 750 টাকা থেকে 1000 টাকার মধ্যে, যেটি নেপালি রুপিতে হবে। আর আপনি যদি কলঙ্কি থেকে বা বালাজু থেকে পোখরা যাওয়ার প্ল্যান করেন, তো সেখানে আপনার বাসের টিকিট প্রাইস পড়বে একই, সেম, কিছু উপর নিচে হবে। এখন আমি বলি যে কাঠমান্ডু থেকে আমরা কিভাবে গেলাম পোখরা। আমরা কাঠমান্ডু থেকে গাড়ি বুক করে গিয়েছিলাম পোখরা, যেখানে আমাদের কন্ট্যাক্ট ছিল পার ডে 12,000 টাকা। আমাদের ট্যুরের প্ল্যান ছিল 3 দিন, একদিন যাওয়া, একদিন আসা, আর একদিন থেকে সেখানে ঘোরা। আপনি চাইলে 2 দিন সেখানে থাকতে পারেন। 2 দিন থাকলে আমার মনে হয় ভালো হবে, সেখানে ভালোভাবে ঘুরতে পারবেন জায়গাটা। আর আপনাকে বলে রাখি যে বর্ষাকালে আসবেন না। বর্ষাকালে আসলে আমাদের যেরকম বিপদের সম্মুখীন হতে হয়েছে আপনাদেরও হতে পারে, কারণ পাহাড়ি রাস্তা, এখানে ল্যান্ডস্লাইড অনেক হয়। ভোর ভোর আমরা বেরিয়ে পড়লাম পোখরার দিকে। আমাদের গাড়ি ছাড়লো সকাল 7টায়। ঝমঝম বৃষ্টি পড়ছে, আর আমি আর আমার বন্ধুরা চলেছি পোখরার দিকে। গাড়ি কিছুক্ষণ যাওয়ার পরেই পড়লো জ্যামে। রাস্তায় ল্যান্ডস্লাইড হয়েছে, তার জন্য এত জ্যাম। কিছুক্ষণ গাড়ি এগোচ্ছে, আবার জ্যাম, কারণ আবার সেই জায়গাতে ল্যান্ডস্লাইড হয়েছে। বিগত 2 ঘন্টা ধরে এখানে জ্যামে পড়ে আছে। কখন গিয়ে পৌঁছাবো গন্তব্যস্থলে তার ঠিক নেই। এখানে ভিউটা অসাধারণ, কিন্তু যারা ডেইলি এখানে থাকে তাদের জন্য হয়তো অতটা খাস না।
আমরা আজকে এসেছি, তাই জন্য আজকে হয়তো আমাদের ভালো লাগছে। মেঘলা আকাশ, ঝমঝম বৃষ্টি পড়ছে, আর পাহাড় যেন এখনো ঘুম থেকে ওঠেনি। কিছুটা জ্যাম, কিছুটা খালি পথ। আমাদের 4 থেকে 5 ঘন্টা পর প্রায় খাবার জন্য একটি হোটেলে দাঁড় করানো হলো। এই হোটেলে সবজি ভাত 200 টাকা আর মাংস ভাত 350 টাকা। আমরা কিছুজন মাংস ভাত খেয়েছি, কিছুজন সবজি ভাত খেয়েছি। হোটেল থেকে বেরিয়ে চলে আসলাম। আবার কিছুটা পথ যাওয়ার পরে আবার সেই জ্যাম, একই রকমের জ্যাম। যেখানে পোখরা পৌঁছানোর জন্য 6 ঘন্টা টাইম লাগে, সেখানে আমাদের পৌঁছতে 13 ঘন্টা টাইম লেগে গেল। কারণ বৃষ্টি হচ্ছে আর জায়গায় জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে। পোখরাতে এসে হোটেল নিয়ে নেবেন, এসি নন এসি দুটো হোটেলই পাওয়া যায় এখানে। হ্যালো জি, গুড নাইট। এইমাত্র হোটেলতে চেক আউট হলো, চেক ইন হলো। এখন হোটেলের একটা চিল ভাইব দিই। এটা হলো আমাদের হোটেল রুম। আচ্ছা, 1500 টাকা পার নাইট ইন নেপালি রুপিস। তো এখানে দুটো বেড আছে আমাদের ব্যাচেলারদের জন্য, যেটা আমরা 5জন ব্যাচেলার থাকবো। তো এই হলো আমাদের রুম। এখন আমার রুমটা, মানে এখন তো সেরকম কোনো কিছু দেখা যাবে না, তো এরপরে যখন নেক্সট শটটা আসবে সেই শটটাতে আমি আপনাদের একটা চিল ভাইব দেওয়ার চেষ্টা করব, যে কোন জায়গায় আছি আর কীরকম ভিউ এখান থেকে সেই জায়গাটার। চলুন স্টার্ট। হ্যালো, নমস্কার, গুড মর্নিং সবাইকে ফ্রম পোখরা। আমার পেছন থেকে দেখা যাচ্ছে হিমালয় পাহাড়, হিমালয় পর্বত। পাহাড় পর্বত একই নাকি আলাদা? পর্বত, হিমালয় পর্বত। ক্যামেরায় সেরকম বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু ঠিক এই জায়গাটায় আমি ক্যামেরাটা সুইচ করে দেখাচ্ছি জুম করে। এই যে হিমালয় পর্বত, অসাধারণ। এই ভিউ দেখতে দেখতে একটা কফি, ব্যাস আর কিচ্ছু চাই না। পেছনে হিমালয় পর্বত, গরম কফি, আর সামনে এত সুন্দর একটা ভিউ। এই হোটেলে খাওয়া দাওয়ার কস্ট পড়লো আমাদের 300 টাকা। হ্যাঁ, একটু এক্সপেন্সিভ কাঠমান্ডু থেকে, কারণ এটা ট্যুরিস্ট এলাকা। তো এখানে সবজি ভাত খেলে পাবেন 300 টাকায়, আর যদি মাংস ভাত খেতে চান তাহলে পাবেন 400 টাকা। বাকি অনেক রকম আইটেম আছে, যেরকম নেবেন সেরকম প্রাইস। আর যেসব হোটেলে আপনি থাকবেন সেসব হোটেলের নিচেই ওনাদের রেস্টুরেন্ট করা আছে, সেই রেস্টুরেন্টে খেতে পারবেন। কিন্তু বাইরে থেকে কোনো কিছু নিয়ে এসে আপনি রুমে কোনো কিছু খেতে পারবেন না। ওখানেই নোটিশ দেওয়া আছে, আপনার প্রতিটা রুমেই নোটিশ দেওয়া থাকে বেডের সাইডে, সেখানে আপনি পড়লেই বুঝতে পারবেন। আমরা যে হোটেলে ছিলাম, হোটেলের নাম হোটেল সিটি প্যালেস। সুন্দর সার্ভিস, রুমগুলোও অনেক প্রায় বড় বড়, আর এখান থেকে ভিউটা একদম অ্যামেজিং। আপনি যদি আসেন, আপনাকে আমি রেকমেন্ড করব আপনি লেক সাইডে রুম নেবেন। লেক সাইডে রুম নিলে তাহলে সামনে লেক পাবেন, সেখানে গিয়ে টাইম কাটাতে পারবেন, বেশি হাঁটতে হবে না। আমাদের যে হোটেলটা ছিল সেই হোটেলটা হলো লেক থেকে 10 মিনিট দূরে। তো সেখানে লেকে যাওয়ার জন্য 10 মিনিট আপনাকে হেঁটে যেতে হবে। এই পোখরা সিটিতে আপনি পা দিয়ে বুঝতে পারবেন এই সিটিটা কতটা পরিষ্কার আর কতটা ক্লিন। তো পোখরা হলো নেপালের ওয়ান অফ দ্য ক্লিনেস্ট সিটি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন সিটি। আর হচ্ছে নেপালের দ্বিতীয় বৃহত্তম সিটি। প্রথমে হচ্ছে কাঠমান্ডু জনসংখ্যার দিক দিয়ে, আর দ্বিতীয় পোখরা। তো আমরা এখন যাচ্ছি লেক সাইডের দিকে। লেক This is the next destination. ফেওয়ালাকে ঘোরা হলো না, কারণ বৃষ্টি পড়ছে, সেখানে বৃষ্টিতে গেলে ভিজে যাবে, তাই জন্য এটা একটা নেক্সট ডেস্টিনেশন। ও মাই গড, স্পিড, সেই লেভেলের স্পিড।
জিনিসটা সত্যিই খুবই অসাধারণ, নিজের চোখে না দেখলে মোটেও বিশ্বাস করতে পারবেন না। এখন আমরা যে জায়গাটা ভিজিট করলাম সেটা হলো দেবী ফল, আর হচ্ছে এই জায়গাটা ভিজিট করার জন্য 100 রুপিস পার হেড। তো দেখার মতো বলতে শুধু ওই ঝর্ণাটা, আর অ্যাকচুয়ালি যদি পয়সার দিক দিয়ে দেখতে চান তেমন অতটা ওয়ার্থ ইট না, বাট আপনি যদি সেই মাইন্ডে দেখতে চান তাহলে অ্যাকচুয়ালি ওয়ার্থ ইট। ঠিক আছে, নাম কি? নাম বলো। কি? অনিশা দাস বলো, জোরে হেসে অনিশা। অনিশা, দেখবে, আচ্ছা। অনেক লোক দেখবে। তুমি ভালো আছো? এখানে কি করছো? ঘুরতে আসছি। হ্যাঁ, ঘুরতে আসছো? হ্যাঁ, এইটা আচ্ছা, দাদা কেমন আসছে। লাগছে তোমার? কেমন লাগছে? ভালো লাগছে বলো। এই তো ভালো বলো, লাগছে? ভালো লাগছে। তোমার এই মুখে দেখো। হাসি নেই কেন? হাসো হাসো হাসো। স্মাইল করো, স্মাইল করো, দূর থেকে ঘুরতে আসছো, স্মাইল করো তো। একটু দূর থেকে ঘুরে তো, দূর থেকে তুলো। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম অয়ন। আয়ন? কি অয়ন? অয়ন আয়ান? আয়ান? ভালো করে বল, আয়ন ভিডিও কি? হবে এটা, পরিষ্কার বুঝতে অয়ন পারছি। দাস। আয়ান দাস। তুমি এখানে কি করছো? ঘুরতে এসেছি, কেমন লাগছে? ভাল লাগছে, এই যে এখন যে জিনিসটা দেখলে এটা কেমন লাগলো? ভাল লাগছে। কি বলো এটা? কি বলে? দেবীর ফল। বাংলাতে কি বলে? তো আমাদের সব এখানে সঙ্গীরা সব এখানে সব ঘোরাফেরা করছে। এই যে আমাদের দাদা। হুম, কেমন আছে? ভালো আছি। কেমন লাগছে? এ খুব সুন্দর, খুব বৃষ্টিটা সুন্দর না হলে জায়গা। ভালো হতো বলো? বৃষ্টিটা না হলে ভালো ছিল, তারপর মৌসমটা এখন বৃষ্টিটা পড়ছে তো সেই কারণে অতটা দেখা যাচ্ছে না পাহাড়টার, নাহলে খুবই সুন্দর জায়গা। এখানে একটা বিশাল বড় একটা ঝর্ণা ছিল, সেইটাই আমরা দেখার জন্য এখানে আসছি। এরপরে আমরা অন্য জায়গায় যাব। অ্যাকচুয়ালি যে ঝর্ণাটা আপনি দেখলেন এক্ষুনি সেইটার কথাই বলছে দাদা। তো সেই ঝর্ণাটা দেখা হলো। এখন এই যে এখানে সব কয়েন ফেলার একটু হুজ্জুকি চলছে এখানে ছেলেদের। তো এখন চাই ব্রেক, ওই চা খেতে এসছে। তো দিনের ফার্স্ট মিল কমপ্লিট। ফার্স্ট মিল ছিল চা, দুটো রুটি আর তার সাথে ঘুগনি। নেক্সট ডেস্টিনেশন। এখান দিয়ে নামতে হয় কিন্তু আজকে বন্ধ। গুপ্তেশ্বর মহারাজ নাকি গুপ্তেশ্বর মহাদেব, গুপ্তেশ্বর মহাদেব। কতটা গুহায়? অনেকটা, এটা আমি দেখেছিলাম, ইউটিউবে দেখেছিলাম। গাড়িতে এসেও কোনো লাভ নেই, হেঁটে হেঁটেই যেতে হচ্ছে। আবার বৃষ্টি, আবার বৃষ্টি। আবার একটা ছাতায় দুজন। বৃষ্টি আমাদের পেছন ছাড়ে নিয়ে যাবে। পেছন থেকে ভিউটা একবার দেখুন। পুরো একদম মেঘেদের রাজ্যে। তুমি এইখানে ক্যামেরা করছো, আমি তোমাকে খুঁজে যাচ্ছি। এইখানে ক্যামেরা। এখন আমি আছি দুনিয়ার সব থেকে বড় মহাদেব মন্দিরের কাছে, মহাদেবের মূর্তির কাছে। আর এখান থেকে ভিউ পয়েন্টটা এরকম। ও মাই গড।
ভিউটা একবার দেখুন। এত সুন্দর ভিউ পয়েন্ট, আর এখানে মহাদেব, দুনিয়ার সব থেকে বৃহত্তম মহাদেবের মূর্তি। ওই পাশ থেকে ভিউটা মনে হয় আরো সুন্দর। এটা হলো শিবের ডুবডুবি। ও মাই গড, সত্যি অসম্ভব সুন্দর। একদম মেঘের রাজ্যে পৌঁছে গেছি। তো সকালবেলা আমরা ফেওয়া লেকে গিয়েছিলাম, কিন্তু বৃষ্টির কারণে নৌকো চড়া হয়নি। তো তাই এখন আমরা আবার বেরিয়েছি লেকের দিকে। এখনও বৃষ্টি পড়ছে একটু একটু, অল্প অল্প, কিন্তু আজকে না গেলে আর যাওয়া যাবে না, তার জন্য আজকে বেরিয়েছি সবাই। জিজ্ঞাসা করে নেবে একই প্রাইস। 8,000 টাকা। এখানে হোটেলে যেতে পারলে হ্যাঁ ওটাই বলছে ডোর টু ডোর, আর হচ্ছে তোমার ঘরের দিকে নিয়ে যাবে আবার ঘরে ছেড়ে দিয়ে যাবে। প্যারাগ্লাইডিং 8,000 টাকা। আর তোমরা যদি ওই কেবল কাটটার করে ওরা পুরো ওদের মানে দায়িত্ব পুরো দরকার নেই, যাবো না, বানানো সব অল। যাবো না, ভিডিও বানানোর দরকার নেই, আমার ক্যামেরা আছে, কেন ভিডিও বানাতে হবে? সেটা ঠিক আছে, ক টাকা মাইনাস করবো জিজ্ঞেস ওটা। ভিডিওর জন্য 500 টাকা লিস্ট করবে। তো প্রায় প্যারাগ্লাইডিং আর হলো না, মনে তো হয় আর হলো না, ওই পয়সা প্লেন কারণ টু মাচ এক্সপেন্সিভ অ্যাকচুয়ালি। ভেবেছিলাম না, অনেক ভিডিও আমি দেখেছিলাম, নেপালি 2700 টাকা, কিন্তু 3500 টাকা শুনেছি আমি। 3500 টাকা, এই যে গৌতম শুনেছে 3500 টাকা, কিন্তু হচ্ছে এখন এই ফোন করেছিলাম, একটা বন্ধু নম্বর দিয়েছিল, ফোন করেছিলাম, সেখানে এখন বলছে 8,000 টাকা। ডোর টু ডোর। আপনাকে পিক আপ করে নিয়ে যাবে এখান থেকে, সেখানে প্যারাগ্লাইডিং হবে, সব কিছু হবে, তারপরে আবার এখানে ছেড়ে দিয়ে যাবে, 8,000 টাকা। তো অ্যাকচুয়ালি আর কারো
কারো করার সেরকম মুড নেই, কারণ 8,000 টাকায় প্যারাগ্লাইডিং করার থেকে আমি তো বলবো প্লেনে কাঠমান্ডু চলে যাওয়া ভালো। এখান থেকে প্লেনে কাঠমান্ডুর টিকিট 4500 টাকা। সারা দিন বৃষ্টি হয়েছে, আর এইমাত্র একটু হালকা হালকা পড়ছে। সারাদিন বৃষ্টি হয়ে ভিজে 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 ঘুরলাম। আপনি যদি পোখরায় আসেন আমি রেকমেন্ড করবো এই সময় না আসার জন্য। অ্যাকচুয়ালি দুর্গাপুজো, আর দুর্গাপুজোর সময় এদেরও দশাই, তো দশাইয়ের জন্য যেমন আমাদের মানে কলকাতাতে বা শহরে আমরা যারা দেশে চলে আসি, তেমন এইখানেও সেম থিং এখানেও হয়। তো এখানেও সবাই বাড়ি চলে যায়, গ্রামে চলে যায়, তার জন্য এখানে সব কিছুই বন্ধ, এইসব দোকানগুলো করে সব কিছুই বন্ধ, আর রাস্তা একদম খালি খালি। আর বর্ষাকালে তো এসব জায়গাতে আসারই নেই, একদমই পুরো মজাটাই নষ্ট, যেমন আমাদের হলো। কিন্তু কিছু করার নেই, আমাদের ছুটি এ সময় থাকে, কিছু করার নেই। তার জন্য আগে থেকে প্ল্যান হয়েছিল, তাই জন্য আজ এসেছি, ঘুরলাম। মোটামুটি ঠিকঠাক এনজয় বলা যেতে পারে, বাট বৃষ্টি যদি না হতো আরও বেশি এনজয় হতো। একটু বলে হচ্ছে ডেভেলপমেন্ট, মোবাইলে 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 সবাই মোবাইলে, একে বলে ডেভেলপমেন্ট। দুনিয়া এগাচ্ছে আগের দিকে। হ্যালো নমস্কার, গুড মর্নিং ফ্রম পোখরা। এখন আমরা যাচ্ছি বোট সার্ফিং করতে। অ্যাকচুয়ালি কালকে গিয়েছিলাম, কালকে হচ্ছে বৃষ্টির কারণে বা সন্দেহ হয়ে যাওয়ার কারণে আর সার্ফিং করা হয়নি। তো আজকে আমরা যাচ্ছি, গিয়ে সার্ফিং করবো বোটে। এখন বৃষ্টি পড়েনি, সকাল থেকে হচ্ছিল হালকা হালকা, এখন আর বৃষ্টি পড়েনি। আর বৃষ্টি পড়ুক আর নাই পড়ুক আমাদের হাতে আর টাইম নেই, আজকে ছাতা মাথায় দিয়ে হলেও বোটিং করবো। মানে 8 জন হয়ে যাবে, মানে তো এখন আমি আছি পোখরার লেক সাইডে, আর এখান থেকে একটা চিল ভাইব দেওয়ার চেষ্টা করব। চলুন দেখতে থাকুন। অ্যাকচুয়ালি বোট সার্ফিং করে খুবই ভালো লাগলো, বাট যদি নৌকাটা নেওয়া হতো খুবই ভালো হতো। নৌকাতে মনে হয় আলাদাই মজা হতো। তো এই লেক সাইডে আসলে আপনাকে একটা টিপস দিই, যে আপনি যদি এখানে আসেন নিশ্চয়ই এরকম বোট বা নৌকা ভাড়া করবেন। তো এই নৌকো ভাড়া আমাদের কত নিল 1400 টাকা নৌকা, 1400 টাকায় 8 জন। আমরা নৌকা না, ওইটা বোট। তো ওই বোট ভাড়া করলাম 1400 টাকায় 8 জন।
আর আপনি যদি আসেন এখানে, যখনই আপনি নৌকোতে ভাড়া নেবেন সেখানে আপনার মানে টাইম লিখে দেবে। তো সেই টাইমের মধ্যে আপনাকে মানে খুব তাড়াতাড়ি চেষ্টা করবেন যে বোটে চাপার জন্য। আর ওপাশে যে মন্দিরটা আছে ওই মন্দিরে খুব তাড়াতাড়ি দর্শন করে আপনি বোটে চলে আসবেন, নাহলে আপনি মানে বেশিরভাগ টাইমটা ঘুরতে পারবেন না বোটে।